Hello everyone, welcome back to my channel Jui Unfiltered. আজকের টপিক হচ্ছে পোস্টপার্টাম ডিপ্রেশন। ইটস এ ভেরি গ্রেভ টপিক টু ডিসকাস। এই পোস্টপার্টাম ডিপ্রেশন বলে যে জিনিসটা, এটা হয় আফটার ডেলিভারি। বাচ্চা জন্ম দেওয়ার পরে পোস্টপার্টাম ডিপ্রেশন অনেক মহিলাদের মধ্যেই দেখা যায়। নাও কম বেশি আমি বলবো যে অনেক মহিলাদের মধ্যে নয়, অলমোস্ট সবার মধ্যেই পোস্টপার্টাম ডিপ্রেশনটা দেখা যায়, বাট কম বেশি। পোস্টপার্টাম ডিপ্রেশনের সাথে সাথে পোস্টপার্টাম ডিপ্রেশনের আরেকটাও ফেজ আছে, যেটা আরেকটু ইন্টেন্স। সেই ফেজটা সম্পর্কে একটু পরে কথা বলছি। ফার্স্টে, হোয়াট ইজ পোস্টপার্টাম ডিপ্রেশন? বাচ্চা জন্ম দেওয়ার পরে প্রত্যেকটা মায়ের শরীরেই নানান রকমের চেঞ্জেস লক্ষ্য করা যায়। চেঞ্জেসগুলো জন্ম দেওয়ার আগে থেকেই শুরু হয়। বাচ্চা যখন কনসিভ করে কেউ, তখন থেকেই এই চেঞ্জেসগুলো দেখা দিতে শুরু করে। বাট সেই সময়তে যেহেতু একটা জীবনকে আমরা ধারণ করে রেখেছি আমাদের শরীরে, এবং তার যে একটা আনন্দ যে সেই জীবনের কতদিনে পৃথিবীতে আগমন ঘটবে, সেই জীবনটিকে নিয়েই সবসময় আমরা চিন্তা করি যে আমাদের পেটের মধ্যে যে রয়েছে সে নড়ছে চড়ছে কতটা, তার কতটা মানে লাথি বা যেগুলোকে আমরা বলছি মুভমেন্টস, সেগুলো কতটা পাচ্ছি, সে কী কী করছে, তার পুষ্টি ঠিক করে হচ্ছে কিনা, বা আমাদের শারীরিক কোনো রকমের পরিবর্তন হচ্ছে যেটা ওর কোনো ক্ষতি করছে কিনা, এই সমস্ত নিয়ে আমরা খুব ব্যস্ত থাকি। কিন্তু যখনই সে আমাদের শরীর থেকে আলাদা হয়ে যায়, আমরা একটা ইন্ডিভিজুয়াল এন্টিটিতে পরিণত হই, সেই সময়তে আমাদের এই পোস্টপার্টাম ডিপ্রেশনটা একেবারে জাঁকিয়ে চেপে বসে। কারণ কি হয় না, ফার্স্ট অফ অল তো একজন সিসেকশন হওয়া মা, তাদের একটা প্রচণ্ড যন্ত্রণা। একজন নর্মাল ডেলিভারি হওয়া মা, তার ডেলিভারি করার সময় মারাত্মক অসহ্য যন্ত্রণা, এবং তারপরেও কিছু দিনের যন্ত্রণা, সেই শারীরিক কষ্টগুলো তো রয়েইছে। এছাড়া যেটা হয় সেটা হচ্ছে অনেকের আফটার ডেলিভারি সঙ্গে সঙ্গেই মিল্ক প্রডিউস হয় না, এবং সেই কারণে সঙ্গে সঙ্গে তারা খাওয়াতে পারে না, বাচ্চাকে খাওয়াতে পারে না, ব্রেস্ট ফিড করাতে পারে না। সেই জন্য মনের মধ্যে একটা টেনশন হয় যে আমি কি বাচ্চাকে ব্রেস্ট ফিড, যেটাকে বলে ব্রেস্ট মিল্ক, সেটাকে আমি দিতে পারবো না, তাকে কি সবসময়তেই এরকম ফর্মুলা মিল্কের ওপর ডিপেন্ড করতে হবে, সেটা একটা হয়। এরপরে হচ্ছে যে যদি খাওয়ানো হয় তো ঠিক করে বাচ্চা ল্যাচ করছে কিনা নিপল, সেটা নিয়ে একটা সমস্যা হয়। এবং বাচ্চা খাওয়ানোর পরেও প্রচণ্ড কাঁদছে, কেন কাঁদছে, তার কি পেট ভরছে না, তার মানে আই এম আ ফেলিয়ার অ্যাজ আ মাদার, এইগুলো সমস্ত চেপে বসে। এবং এই জিনিসগুলো চাপে কারণ হরমোনাল চেঞ্জেসের জন্যে স্পেশালি। এবং এইগুলো যত চাপবে তত কিন্তু তোমাদের মনে হবে যে তোমরা তোমাদের বাচ্চার থেকে ডিট্যাচড হয়ে যাচ্ছ। বাচ্চার সমানে কেঁদে যাচ্ছে, সমানে কেঁদে যাচ্ছে, কিন্তু গিয়ে বাচ্চাকে ধরার একটা ইচ্ছা শরীরের মধ্যে জন্মাচ্ছে না। খালি মনের মধ্যে হচ্ছে যে আমি ধরে কি করব, আমি তো পারবো না, বোধ হয় বাচ্চা হ্যান্ডেল করতে পারবো না, সো আমার কাজটা কি। বা বাচ্চা হয়তো খিদে পেয়েছে, বাচ্চা তুমি খাওয়াতে পারছো না, তোমার মনে হবে যে আমি তো কোনো কাজেরই না, যে কাজটা একটা মায়ের, সেই কাজটা তো অন্য যে কেউ করে দিতে পারছে, তাহলে একজন মায়ের কী প্রয়োজনীয়তা। এরকম নানা রকমের মেন্টাল আপস অ্যান্ড ডাউনস চলতে থাকে। এবং যদি এটা আনট্রিটেড বা আনডিসকাসড হয়ে থাকে, তাহলে সেটা বেশ কয়েকটা মাস পর্যন্ত মানে অতিবাহিত হতে পারে, চলতে পারে। এরপর যে ফেজটা আসে, যেটা পোস্টপার্টাম ডিপ্রেশনের একেবারে এক্সেসিভ ফেজ, সেটা হচ্ছে পোস্টপার্টাম সাইকোসিস। এই পোস্টপার্টাম সাইকোসিসে একজন মা তার নিজের ক্ষতি করে ফেলতে পারে, আবার তার সন্তানেরও ক্ষতি করে ফেলতে পারে। এছাড়াও আশেপাশের মানুষদেরও কিন্তু সে হার্ম করতে পারে। হাউ, লেটস ডিসকাস। যখন পোস্টপার্টাম সাইকোসিস পিরিয়ডে একজন মা হয়তো কোনোভাবে কারোর ক্ষতি করে ফেলেছে, তিনটে সেকশনের মধ্যে, নিজের, বাচ্চার বা আশেপাশের লোকের, সেই সময়তে সেই মাটা জাজড হতে শুরু করে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে সে আগে থেকেই মেন্টালি আনস্টেবল ছিল, সেকেন্ড পয়েন্ট হচ্ছে সে বোধহয় ওষুধই খাচ্ছিল, আর থার্ড পয়েন্ট হচ্ছে সে ভীষণ খারাপ, দজ্জাল, ইত্যাদি ইত্যাদি। তো লেটস কাম টু দ্য পয়েন্ট। একদম প্রথমেই যখন পোস্টপার্টাম ডিপ্রেশন এই ফেজটা শুরু হয়েছে, সেই সময়তেই কিন্তু একজন মায়ের উচিত সমস্ত তার মনের মধ্যে যে উথাল পাথালগুলো চলছে বা যে কোয়ারিজগুলো আসছে সেগুলো ডিসকাস করার। যদি বাড়িতে কেউ সেরকমভাবে ডিসকাস করতে না পারার মতো থাকে, প্লিজ ইগনোর দ্য নয়েজ অ্যারাউন্ড মাই হাউস। যদি বাড়িতে ডিসকাস করার মতন লোকজন না থাকে, দেন টক টু দ্য গাইনোকোলজিস্ট, কিংবা যে কোনো সাইকোলজিস্টের সাথে বা কাউন্সিলারের সাথে তোমরা কথা বলতে পারো এই সমস্ত ব্যাপার নিয়ে। বা এমন কোনো মা যে মা কিছুদিন আগে এই ফেজটা পেরিয়ে এসেছে, সেই মায়ের সাথেও কিন্তু এই ধরনের কোয়ারিজগুলো ডিসকাস করতে পারো, টু সেভ ইয়োর সেলফ, টু সেভ ইয়োর চাইল্ড। তাহলে যত ডিসকাস করবে, যত কথা বলবে, তত কিন্তু সমাধান বা সলভসগুলো বেরিয়ে আসবে। আর সেকেন্ড অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ,
যে সময়তে একটা মা সন্তানকে জন্ম দিচ্ছেন সেই সময়ের পর থেকে যদি সব সময়তেই তার কানের সামনে এ মা তোমার দুধ হচ্ছে না, এ মা তুমি কিসের মা হলে, দুধ খাওয়াতেই পারো না, এ মা তুমি কিসের মা হলে, বাচ্চাকে ধরছই না, ঠিক আছে, এই মা কেন বাচ্চাকে তুমি খাওয়াচ্ছ না, নিজের সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে আগে বাচ্চাকে খাওয়াও, যদি তুমি ফেইন্টও হয়ে যাও তাহলেও তুমি বাচ্চাকে খাওয়াও। প্রবাবলি অনেকেরই ডিউরিং প্রেগনেন্সি অনেক রকমের প্রবলেমস থাকে, কারোর ব্লাড প্রেশার হাই হয়ে যায়, কারোর সুগার হাই হয়ে যায়, থাইরয়েড চলে আসে, নানান রকমের সমস্যার সৃষ্টি হয়। সেই সমস্যাগুলো আগে ট্রিট করতে হবে, সেগুলোকে আগে ঠিক করে আগের পর্যায়ে নিয়ে আসতে হবে। অনেক সময়তে বাচ্চা জন্ম দেওয়ার পরে আপনা থেকে এই জিনিসগুলো ঠিক হয়ে যায়, আবার অনেক সময়তে ঠিক হয় না, সেগুলোর জন্য মেডিকেশনস চলে। তো সেই মেডিকেশনসগুলোকে কমপ্লিট করতে হবে। একজন মাকে প্রথমে নিজেকে হিল করার সময় দিতে হবে, এবং তারপরে কিন্তু সে তার বাচ্চাকে, তার সন্তানকে সঠিকভাবে মানুষ করতে পারবে। সে যদি নিজেই প্রচণ্ড ইরিটেটেড হয়ে থাকে, তার শরীর নিয়ে, তার মন নিয়ে, তাহলে কিন্তু সে কখনোই আরেকজন তার সন্তানকে কিন্তু সেই সেফ প্লেসটা দিতে পারবে না। কারণ এটা মনে রাখতে হবে, সেও একজন নতুন মা, সে সমস্ত কিছু পারফেক্টলি হ্যান্ডেল করতে পারবে না। শুধু তাই নয়, তার সমস্ত ক্ষেত্রেই ভয় থাকবে, সে নিজেও কিন্তু বাচ্চাকে সঠিকভাবে ধরতে পারে না, কিংবা সে নিজেও বাচ্চাকে সঠিকভাবে নিপল ল্যাচ করাতে পারে না। কিন্তু তার এটা সবসময়তেই মনে হবে যে তার সামনে যে রয়েছে সে কি কোনোভাবে আনইনটেনশনালি বাচ্চাকে হার্ট করে ফেলছে, সে তুলতে গিয়ে কি বাচ্চার হাতে লেগে যাচ্ছে, কিংবা সে যে মানে গায়ের মধ্যে সর্ষের তেল ডোলে ডোলে মাখাতে বলেছে তাতে কি শরীরে, বাচ্চার শরীরে কোনো রকম র্যাশেস বেরোবে? কারণ শুনে তো এসেছে যে বাচ্চাকে, সদ্যজাত শিশুকে সর্ষের তেল মাখাতে নেই। কিংবা অনেক সময় যে দেখা যায় যে বাচ্চা খেতে পারছে না, তাই গরুর দুধ খাইয়ে দেওয়া হচ্ছে, এটাকে ঠিক করা হচ্ছে। এই সমস্ত ব্যাপার নিয়ে সে প্রচণ্ড অ্যাংশাস থাকবে, নতুন মাটি, এবং তার এক্সপিরিয়েন্সও থাকবে না। এই দুটোই খুব কমন। সেই সময়তে যদি সেই মাটির খামতি বারবার করে খুঁজে আনা হয়, তাহলে পরে কিন্তু ডিপ্রেশনের স্টেজটা আরও বেশি বাড়তে থাকবে। এই সময়তে মাকে, সদ্যজাত শিশুর সঙ্গে সঙ্গে সদ্য হওয়া মাটিকে ঘাঁটাবেন না। যদি আপনারা কোনো রকম এনকারেজিং কথাবার্তা বলতে না পারেন, তাহলে অ্যাটলিস্ট ডিসকারেজিং কথাবার্তা বলবেন না। সদ্যজাত শিশুটির গায়ের রং, তার নেচার, তার মেজাজ, তাকে কেমন দেখতে হয়েছে তাই নিয়ে অ্যানালিসিস করবেন না। কারণ এই অ্যানালাইজ করা যেটা রয়েছে, অ্যানালাইজ করার সময় পড়ে রয়েছে, এবং অ্যানালাইজ করাটা উচিতও নয়। একটা 1 মাস 2 মাসের বাচ্চা সে কীভাবে কাঁদছে, তার কি গায়ের রং, এগুলো কখনো বিচার করা যায় না। সে কার মতো দেখতে হয়েছে, বা সে কার মতো হবে, বা ভবিষ্যতে সে প্রফেশনালি কি হয়ে যাবে, এইগুলো ডিসকাস করার সময় এখন নয়। আপনারা যদি ইমোশনালি কিংবা মেন্টালি সেই সদ্য হওয়া মাটিকে সাহায্য করতে না পারেন, তাহলে চুপ করে থাকবেন, কিংবা মাটির আশেপাশে যাবেন না, বা এমন কারোর সঙ্গে সেই মাটির নেগেটিভ সাইডসগুলো নিয়ে কথা বলবেন যে মানুষগুলোর থেকে সেই মাটির কানে এই কথাগুলো না পৌঁছায়। তো এই কটা জিনিস যদি আপনারা ফলো করেন, তাহলে দেখবেন অনায়াসেই উইথ টাইম সেই মাটি আস্তে আস্তে নিজেকে হিল করছে, এবং বাচ্চার সঙ্গে তার বন্ডিং তৈরি হয়েছে, এবং সে ব্রেস্ট ফিড করাতেও সক্ষম হয়েছে। কারণ মনে রাখবেন, যত একটা মা স্ট্রেসে থাকবে তার কিন্তু মিল্ক প্রডিউসই হবে না। তার শরীরে যতই প্রোল্যাক্টিন হরমোনের স্টেজ হাই থাকুক না কেন, সে কিন্তু দুধ তৈরি করতে ব্যর্থ থাকবে। কারণ মাটি ফার্স্ট অফ অল প্রচণ্ড স্ট্রেসে রয়েছে, সে ঠিকমতো হাইড্রেটেড নয়, সে মানে সেই ইচ্ছাটা তার শরীরের মধ্যে আসছে না যে সে তার সন্তানকে দুধ খাওয়ায়। সেই জন্য অলওয়েজ যদি মনে করে থাকেন যে এই ফেজটির থেকে মাটিকে বের করব, তাহলে মাটিকে একটু মেন্টাল সাহায্য করুন, মেন্টালি তাকে একটু সাহায্য করুন, তার পাশে থাকুন। দুমদাম বাড়িতে চলে এসে বলবেন না যে নেক্সট একটা বাচ্চা নিতে হবে কারণ সদ্যজাত মাটির মেয়ে হয়েছে, বা একটি সন্তান দিয়ে কি হবে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত অ্যাডভাইস বা এই সমস্ত জ্ঞানমূলক কথাবার্তা আপনারা পাশে রাখতে পারেন, এবং আপনার পরিবারে যে সদ্যজাত মাটি হয়েছে তার যা যা মনের মধ্যে ভয় কাজ করছে, সেই ভয়গুলোকে নিয়ে বরঞ্চ ডিসকাস করে সেই ভয়গুলোকে সরানোর চেষ্টা করতে পারেন। তার কাছে একটা সেফ প্লেস হয়ে উঠুন, না কি একটা এমন ভয়ঙ্কর জায়গা যেটা কিনা মাটির মনে সবসময় একটা ডাউট তৈরি করছে যে আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যাবে, কিংবা আমার বাচ্চাকে আমার থেকে কেড়ে নেওয়া হবে, বা আমার থেকে দূরে নিয়ে চলে যাওয়া হবে। সো কাইন্ডলি এইভাবে একটি মায়ের সাথে ব্যবহার করবেন না যে সেই মাটি পোস্টপার্টাম ডিপ্রেশন থেকে পোস্টপার্টাম সাইকোসিসের লেভেলে পৌঁছে যায়। কারণ যদি একবার সে পোস্টপার্টাম সাইকোসিসের লেভেলে পৌঁছে যায়, তখন যে ক্ষতিগুলো সে করে ফেলে সেই ক্ষতিগুলো কিন্তু অপূরণীয়। তাই শুধু আমি কথাই বলবো, আপনারা যদি আপনাদের বাড়ির মেয়েকে ভালোবেসে থাকেন, কিংবা আপনাদের বাড়ির ছেলেকে ভালোবেসে থাকেন, তাহলে সেই মেয়েটির কিংবা সেই ছেলের বউটির
এই সমস্ত দোষগুলো নিয়ে সমালোচনা না করে তার পাশে থাকুন, হাসি মুখে তার কেয়ার করুন, তাকে এনকারেজিং কথাবার্তা বলুন। সব সময়তে ফোন করে কিংবা বাড়ি এসে তার বাচ্চার দিকে বাচ্চা কেমন আছে না করে তার শরীরের কথা জিজ্ঞাসা করুন, সে কতটা হিল করেছে সেটা জিজ্ঞাসা করুন, তার মাথায় একটু হাত বুলোন, তাকে একটু স্নেহের আশিস দিন। কারণ ছোট্ট যে সদ্যজাত প্রাণটি এই পৃথিবীতে এসেছে তার কিন্তু মা ছাড়া আর কেউ নেই। বিশ্বাস করুন, মায়ের মতন করে কেউ থাকতে পারবে না। বাবা হোক, ঠাকুমা হোক, দিদা হোক, দাদু হোক, মামা হোক, মাইমা হোক, কেউ থাকতে পারবে না। সুতরাং সেই মাটিকে আগে হিল হওয়ার সময় দিন, তারপরে দেখবেন বাচ্চাটি অনায়াসেই অনেক সুস্থভাবে সুন্দরভাবে বেড়ে উঠছে। একজন মাকে যেন পোস্টপার্টাম ডিপ্রেশনের ফেজ থেকে পোস্টপার্টাম সাইকোসিসের ফেজে না যেতে হয়, সে দায়িত্ব আপনাদের, মানে সদ্য হওয়া মাটির পরিবারের লোকেদের। ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, আর নিচে কিন্তু কমেন্ট করতে ভুলো না যে আর কোন কোন টপিকের ওপর তোমরা ভিডিও দেখতে চাও। বাই।